নমস্কার। দীর্ঘ কয়েক মাস পর আজ আবার আমরা ফিরছি নতুন গল্প নিয়ে। অনিবার্য কারণবশত বিগত কিছুদিন আমরা কোনো কাজ আনতে পারিনি, সেই কারণে আমরা ক্ষমা প্রার্থী। আজকের পর আবার নিয়মিতভাবে গল্প আসবে এই চ্যানেলে। আশা রাখব আমাদের শ্রোতারা বরাবরের মতোই আবার আমাদের পাশে থাকবেন। সবার কাছে অনুরোধ রইল, গল্পটা শোনার পর অবশ্যই কমেন্ট করে আপনাদের ভালোবাসা জানাবেন। চ্যানেলকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের অবদান অনস্বীকার্য। আশা করি এই কঠিন সময়ে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। থ্রিলিং থার্সডের আজকের এপিসোডে আপনারা শুনতে চলেছেন লেখক শ্রী প্রদীপ মুখোপাধ্যায়ের কলমে একটি গল্প, বাতাসপুরের বেলগাছ। আজকের গল্প পাঠ এবং একটি বিশেষ চরিত্রে আমি প্রীতম, অন্যান্য চরিত্রে প্রভাকর, স্বর্ণাভ, অর্ক, অমিত ও পার্থ। শব্দ সংযোজন ও আবহ নির্মাণে অমিত, কভার ডিজাইনে অনির্বাণ। শুরু হচ্ছে থ্রিলিং থার্সডের আজকের নিবেদন শ্রী প্রদীপ মুখোপাধ্যায়ের কলমে, বাতাসপুরের বেলগাছ। প্রায় বছর 10 হলো এখানে বসে আমরা আড্ডা মারছি। সারাদিন কেউ অফিসে, কেউ ব্যবসা, আবার কেউ ডাক্তারি করে এই চায়ের দোকানে এসে বসে সারা দিনের ক্লান্তি মেটাই। নিজের নিজের ব্যক্তিগত জীবনে আমরা সবাই মোটামুটি সফল। আমরা এখনো কেউ বিয়ে টিয়ে করিনি। শনি ও রবিবার আমরা বিকাশদার চায়ের দোকানে আড্ডা দিই। এই দোকানে যে শুধু চা পাওয়া যায় তা কিন্তু নয়, এখানে চায়ের সঙ্গে বিস্কিট, টোস্ট, মুড়ি, ঘুগনি আরও অনেক কিছুই পাওয়া যায়। এতদিন ধরে এখানে আসছি বটে, তবে বিকাশদার বাড়ি কোথায় সেটা কিন্তু আমরা এখনো জানি না। এক শনিবার সন্ধ্যায় বিকাশদার দোকানে এসে কেমন যেন ঘুরতে যাওয়ার কথা মনে পড়ল। বাকি বন্ধুরা এলে তাদের বললাম, অনেকদিন ধরে এই কোথাও একটা ঘুরতে যাওয়ার ইচ্ছে হচ্ছে, বুঝলি। বহুদিন হলেও কোথাও ঘুরতে যাওয়াও হয়নি। দেখলাম সেদিনের সেই আড্ডাতে আমার বলা কথা যেন আমি ছাড়া আর কেউ কানই দিল না। আমিও পরে বলবো বলে তারপর ভুলে গিয়েছিলাম। আমাদের বন্ধুদের একটা গুণ খুব ভালো, সেটা হলো রোজ একবার করে গ্রুপ কল করে সবার খবর নেওয়া। আমাদের বলতে আমি, অরিত্র, সাহেব আর সার্থক, আমরা 4 বন্ধু ছোট থেকে একসঙ্গেই বড় হয়েছি। সেই ছোট থেকেই একই স্কুলে পড়াশোনা, তারপর একসঙ্গে স্কুল শেষ করে কলেজ, আর তারপর নিজের নিজের কর্মক্ষেত্রে। ছোটবেলা মানে একদম শিশু অবস্থা বাদ দিয়ে বাকি সময়টা আমরা একসঙ্গেই কাটিয়েছি। আবার পড়াশোনা শেষ করে এই একই শহরে নিজেদের জীবন কাটাচ্ছি। আমার একটা ছোট ব্যবসা আছে, আর এই শহরে তা বেশ ভালোভাবেই চলছে। সার্থক ডাক্তার মানুষ, আর আমি ছাড়া বাকি 2জন চাকরি নিয়ে আছে। সারা সপ্তাহ আমাদের দেখা না হলেও ফোনের মাধ্যমে কথাবার্তা হয়, কিন্তু সপ্তাহের শেষে অন্তত 2টো দিন আমরা একসঙ্গে আড্ডা মেরে কাটাই, এই শনি আর রবি। এই 2 দিন আমাদেরই বাড়ির একদম পাশে একটা চায়ের দোকানে সন্ধ্যা থেকে সেই রাত 11টা অবধি আমরা আড্ডা মারি। সারা সপ্তাহের কত না বলা কথা এই চায়ের দোকানে বসে আমরা আদান প্রদান করি। 4টে চা আর একটা সিগারেটকে 4 বার ঘুরিয়ে কাউন্টারে খাওয়া, এসব দিন যতদিন কাটানো যায় ততদিনই ভালো। এইভাবে বেশ কিছুদিন কাটছে আমাদের আড্ডা মেরে। একদিন আমাদের পাশের বাড়ির একটা পরিবারকে কোথাও ঘুরতে যেতে দেখে আবার মাথাতে সেই ঘুরতে যাওয়ার কথাটা এলো। শনিবার চায়ের দোকানে এসে বসতেই আমার মনে কথাটা খেলে গেল। তাই আমি বলে ফেললাম, আচ্ছা, অনেক দিন তো কোথাও বেড়াতে যাওয়া হয় না। সেদিনও তোদের বললাম, চল না কোথাও একটা দিন সাতেকের জন্য ঘুরে আসি। কি বলিস তোরা? এই কথাটা বেশ বলেছিস। আচ্ছা চল না, সবাই মিলে আবার একটা ট্যুর হয়ে যাক। এই একঘেয়ে জীবনটাকে একটু কোথাও ঘুরিয়ে নিয়ে আসি চল। কয়েকদিন একটু দূরে কোথাও ঘুরে না এলে আর চলছে না, বুঝলি। এই বাকিটা কি বলিস?
আমার আর অরিত্রর মুখে একই কথা শুনে বাকি দুজন মানে সাহেব আর সার্থকও নিজেদের মত জানিয়ে বলল, দারুণ ব্যাপার। আচ্ছা, কোথায় যাওয়া যায়? কিরে সার্থক, তুই কিছু বল। চল না, কোথাও পাহাড় বা নদী থেকে একটু ঘুরে আসি। না ভাই, আবার সেই পাহাড়? আরে এই তো গত বছর আমরা নর্থ বেঙ্গল ঘুরে এলাম, আর এই শীতে আবারও পাহাড় মানে সেই হাড় ভাঙা ঠান্ডা আর কি। না না না, আর পাহাড় নয়। তার চাইতে চল কাছাকাছি কোনো জায়গা থেকে ঘুরে আসি, মানে অচেনা অজানা কোনো জায়গা। আহা, এই সময় একবার অন্য কোনো জায়গার জল হাওয়া যদি গায়ে লাগে না, দেখবি একবারে মন প্রাণ সব ভরে যাবে। আমারও এই ঠান্ডায় কোনো পাহাড়ি জায়গায় যেতে মন সায় দিল না। পাহাড় মানে খুব ঠান্ডা পড়বে সেখানে, আর এমনিতেই ঠান্ডায় আরও ঠান্ডা লাগালে শরীর খারাপ হবে। ঘুরতে যাওয়ার আনন্দটা ততটা আর নেওয়া যাবে না। বললাম, একদমই তাই। কথা বলতে বলতে অনেক রাত হয়েছে দেখে আমি বললাম, আচ্ছা আজ রাত অনেক হলো, বাড়ি চল। কাল রবিবার, কাল একটু তাড়াতাড়ি ঠেকে এসে না হয় বাকি কথা হবে। সেই মতো সবাই যে যার বাড়ি চলে গেলেও আমি আবার কিছুক্ষণ বসে রইলাম সেখানে। আমার বাড়ি কাছেই, তাই বাড়ি যাওয়ার কোনো তাড়া ছিল না। আর অচেনা অজানা জায়গার কথা শুনে সেখানে যাওয়ার ইচ্ছা যে হচ্ছিল না সেটাও নয়। চায়ের দোকানের বিকাশদাকে আরও 1 কাপ চা দিতে বললাম। চা দিয়ে বিকাশদা আমাকে জিজ্ঞাসা করল, আরে ভাই, কি ব্যাপার, এখনো বাড়ি গেলে না? কিছু ভাবছো নাকি? ভাবছি মানে ওই সবাই কোথাও ঘুরতে যাবে বলে আলোচনা হচ্ছিল। এবারে ভাবছি পাহাড় বা নদী নয়, কয়েকটা দিন কোনো এক অচেনা অজানা জায়গা থেকে ঘুরে আসব। ও আচ্ছা আচ্ছা, সে তো খুব ভালো কথা। তা কোথায় যাবে কিছু ঠিক করলে? দেখো, যদি তোমরা ঠিক না করতে পারো তাহলে আমায় বলো। আমি এমন একটা অচেনা অজানা গ্রামের সন্ধান জানি। কোথায় গো বিকাশদা? এখান থেকে কত দূর? কাল বলবো। এখন বাড়ি যাও, অনেক রাত হয়েছে। কাল সন্ধেবেলা এসো, তারপর একসাথে বসে সেই জায়গার কথা না হয় তোমাদের সবাইকে বলবো। বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে বিছানায় শুতে গেলাম। ঘুরতে যাওয়ার চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। আজ রবিবার, বিশেষ কোনো কাজ টাজ থাকে না, তাই সারাদিন কোনোভাবে কাটিয়ে আর কম্পিউটারে বিভিন্ন জায়গা খুঁজেও সেরকম ঘোরার জায়গা না পেয়ে একটু হতাশ হয়ে সন্ধ্যাবেলায় আবার সেই বিকাশদার চায়ের দোকানে গিয়ে হাজির হলাম। একে একে সবাই আসার পর বিকাশদাকে ডাকলাম। বিকাশদা আমাদের কাছে এসে বলল, শোনো ভাইরা, এই শীতে ঘুরতে যাওয়ার একমাত্র ঠিকানা হলো আমার মামার বাড়ি। আমার মামার বাড়ি বাতাসপুর গ্রামে। এখান থেকে ধরো প্রায় 100 কিলোমিটার। বাঁকুড়া জেলার একটা গ্রাম, বেশ সুন্দর। ধান ক্ষেত, গাছপালায় ঘেরা বাগান, একটা ছোট নদী, আর পুরনো দিনের বাড়ি, আরও অনেক কিছু আছে। ঘুরে এসো, দেখবে মন প্রাণ একদম চাঙ্গা হয়ে গেছে। কোনো চিন্তা নেই। আমার মামার একটা বাড়ি খালি অবস্থায় পড়ে আছে। আমি অবশ্য অনেক দিন আগে একবার গিয়েছিলাম। তোমরা যাও, দেখবে আমার মামা মধুসূদন খুব খুশি হবেন। আমি না হয় কালই একবার মামাকে ফোন করে সবটা জানিয়ে দিই। সেই রাতে বিকাশদার মুখে গ্রামের কথা শুনে আমরা ঠিক করলাম সামনের সপ্তাহে দিন 7 মতো ছুটি নিয়ে একবার ঘুরে আসবো সেখান থেকে। কিন্তু সার্থক তো ডাক্তার মানুষ, ও কি অতদিন ছুটি পাবে? কথাটা তুই মন্দ বলিসনি। সে হোক, আরে চল না, 7 দিন না হোক 4-5 দিন তো হবেই ছুটি নেওয়া, তারপর দেখা যাবে। আর এখন ঘুরতে যাওয়ার সময়, তাই স্যারকে বলে ব্যবস্থা করে নেব, চিন্তা করিস না। বিকাশদার কাছে সবকিছু জেনে নিলাম সেই গ্রামের ব্যাপারে, কোন দিকে যাব, কিভাবে যাব, এই সব আর কি। সারা সপ্তাহ কাজকর্ম সেরে শুক্রবারে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়ে শনিবার সকাল সকাল সবাই এক জায়গায় হয়ে সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে বাসে হাওড়া, তারপর সেখান থেকে রূপসী বাংলা ট্রেন ধরে সোজা বাঁকুড়া। সেখান থেকে ছোট গাড়ি ধরে বাতাসপুর গ্রামের মোড়ে গিয়ে নামলাম। গ্রাম বাংলার এক অদ্ভুত চরিত্র এখানে ফুটে রয়েছে যেন। বেশ মনোরম পরিবেশ, কোলাহল নেই, চিৎকার নেই, কাজের তাড়া বা চাপ নেই। পিচ রাস্তা শেষ হয়েছে অনেক আগে।
সামনে যতটা দেখা যাচ্ছে সবটাই মাটির রাস্তা। এই মাটির রাস্তা দিয়েই আমাদের গ্রামে যেতে হবে। এই বাতাসপুর মোড় থেকে বাতাসপুর গ্রাম পায়ে হেঁটেই যেতে হবে, কারণ এখানে শহরের মতো অলিগলিতে কোনো গাড়ি দাঁড়িয়ে নেই। তাই আমরা যার যার ব্যাগ নিজেদের কাঁধে চাপিয়ে দুদিকে ধান ক্ষেতের মাঝে একটা সরু মাটির রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। আহা, কি অপূর্ব গ্রাম! চারিদিকে বেশ উঁচু উঁচু গাছ। এখান থেকে যে ধান ক্ষেত শুরু হয়েছে তার আর শেষ দেখা যায় না। পাখির ডাক শুনে যেন মনে হচ্ছে কেউ বাঁশি বাজিয়ে যাচ্ছে আমাদের আগমনের জন্য। প্রায় অনেকটা পথ এসে পৌঁছে গেলাম সেই গ্রামে। বিকাশদার মামা মধুসূদন বাবুকে দেখলাম গ্রামে ঢোকার পথেই দাঁড়িয়ে আছেন। হয়তো আমাদের জন্যই অপেক্ষা করছিলেন উনি। আমরা কাছে যেতেই উনি বললেন, আরে এসো এসো, তোমাদের আসতে দেরি হচ্ছে দেখে আমি বেরোচ্ছিলাম তোমাদের খুঁজতে। বিকাশ অবশ্য ফোন করে তোমাদের আসার কথা আমাকে বলেছিল। আসলে এখানে তো ফোন নেই, ওই পাড়ার একটা দোকানে আছে। যাই হোক, তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? গ্রামের রাস্তাঘাট তো আর শহরের মতো নয়, তাই জিজ্ঞাসা করছি আর কি। আরে না না, ভালোভাবেই এখানে এসে পৌঁছেছি মামাবাবু, আপনি চিন্তা করবেন না। আচ্ছা, আপনি বিকাশদার মামা মানে আমাদেরও মামা। আমরা কিন্তু ওই মামাবাবু বলেই ডাকবো, কেমন? বিকাশদার মুখে এই গ্রামের কথা শুনেছি, আর তাই নিতান্তই শুধু গ্রাম দেখার জন্য এখানে আসা। কদিন থেকে আপনাদের গ্রামটা একটু ঘুরে আবার চলে যাব, তাই একদম ওসব নিয়ে ভাববেন না। আমরা শহরের ছেলে বটে, তবে যেখানেই যাই না কেন সেখানে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা, তা আমাদের সবার মধ্যেই আছে। আপনি একদম চিন্তা করবেন না। এরপর মধুমামা আমাদের তাঁর বাড়িতে নিয়ে গেলেন। বেশ পুরনো বাড়ি, উপর নিচ মিলিয়ে 4টে ঘর, সামনে বারান্দা। ঘরটা পুরনো হলেও বেশ পরিষ্কার ও গোছানো। পুরনো দিনের বাড়ি মাটি আর চুন সরকে দিয়ে বানানো। আমাদের উপরে নিয়ে গিয়ে যে দুটো ঘরে আমরা থাকব সেই ঘর দুটো তিনি দেখালেন। খাটের ব্যবহার নেই, তাই মেঝেতে 2 ঘরে 2টো করে মোটা বিছানা পাতা। কারণ এখানেও যে খুব ঠান্ডা সেটা আসা মাত্রই বুঝেছি। তাই বিছানার সঙ্গে মোটা মোটা 4টে কম্বল। নিচের বাথরুম আমাদের আগেই দেখিয়ে দিয়েছিলেন মামা। যদিও এই গ্রামের দিকে বাথরুমের প্রচলন আগে থেকেই ছিল কিনা জানি না, তবে এখানে আছে দেখে বেশ ভালো লাগলো। আমাদের ঘর দেখিয়ে তিনি আমাদের বিশ্রাম নিতে বলে চলে গেলেন। বললেন একটু পরে তিনি আবার আসবেন। সকাল পেরিয়ে এখন প্রায় দুপুর হতে যায়। ট্রেনে অল্প কিছু খাওয়া হয়েছিল, কিন্তু এখন পেট পুরো খালি। একটু ফ্রেশ হয়ে বিছানায় এসে বসলাম। পকেট থেকে মোবাইল বের করে দেখি মোবাইলে কোনো রকম সিগন্যাল নেই। মোবাইল ফোনের সিগন্যাল যে এখানে থাকবে না তা আগেই বিকাশদা আমাদের জানিয়ে দিয়েছিল। এখানে একটা ঘরে আমি আর অরিত্র, আর অন্য ঘরে সাহেব আর সার্থক বিছানা দখল করলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেলা তখন অনেকটাই হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মধুমামা আবার এসে হাজির হলেন। ওই বাবারা এসো, তোমাদের খাবার নিয়ে এলাম। বেলা তো অনেক হলো, এবার খেয়ে নাও। সেই কোন সকালবেলায় তোমরা বেরিয়েছো। খেয়ে একটু বিশ্রাম করো, তারপর আমরা গ্রামটা একটু ঘুরে দেখতে বেরোবো। আজ এই সামান্য আয়োজন আর কি, একটু খেয়ে নাও বাবারা। খাওয়া দাওয়া তো নয়, যেন রাজকীয় ব্যাপার। ভাত, মাছ, সবজি, ডাল, মিষ্টি, আরও কত কি। মনের সুখে তৃপ্তিতে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নেওয়ার জন্য এবার বিছানায় গা এলিয়ে দিলাম। বেলা পড়ে এলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মধুমামার সঙ্গে। এই ফাঁকে সার্থক একবার বলল, বাড়িতে একবার ফোন করা হলো না, মোবাইলে নেটওয়ার্কও নেই, যে কি যে করি না। বাড়িতে একবার খবর দিলে আর চিন্তা থাকতো না। আরে সেই নিয়ে তোমাদের চিন্তা নেই, এই একটু আগেই আমি বিকাশকে টেলিফোন করে দিয়েছি। শুনে একটু শান্তি পেলাম, কারণ বিকাশদার কাছ থেকে আমার বাড়ির লোক খবর পেয়ে যাবে।
তারপর বাকিদের বাড়িতেও খবর পৌঁছে যাবে। সেই চিন্তা থেকে মুক্তি পেয়ে গ্রামের রাস্তায় খানিকটা গিয়ে পথের মাকে একটা মন্দির দেখতে পেলাম। ভগ্ন প্রায় একটা মন্দির। মন্দিরের চারিদিক ভেঙে গেছে, মাথার ছাদের অংশ কিছুটা ভেঙে পড়েছে। মামা বললেন, এটা দক্ষিণা কালী মন্দির। মা খুব জাগ্রত, অনেক পুরনো দিনের বানানো এই মন্দিরটা। কত নকশা করা, যেন শিল্পী নিজের হাতে তার শিল্পকর্ম তুলে ধরেছেন। মন্দিরটা এখন অনেকটাই ভেঙে গেছে, চারিদিকে আগাছা মন্দিরটাকে একেবারে ঘিরে রয়েছে। এতটা ভগ্ন অবস্থায় পড়ে আছে বলে কেউ পরিষ্কার করে বলে মনে হলো না। মন্দির দর্শন সেরে গেলাম ঘাট বাঁধানো একটা নদীর ধারে। বেশ চওড়া না হলেও সেটা খুব যে ছোট তাও নয়। শান্ত ঠান্ডা হাওয়া আমাদের শরীরে এসে লাগলো। সারা বছরের কাজের চাপের জন্য মনের যা অবস্থা হয় তা এই শান্ত হাওয়াতে যেন মুহূর্তেই মিলিয়ে গেল। আহা, কি মনোরম পরিবেশ! অনেকদিন পর যেন মনে হলো একটা তরতাজা বাতাস শরীরের মধ্যে অনুভব করছি। ছোট ছোট ডিঙি নৌকা বয়ে বেড়াচ্ছে নদীর বুকে। দূরের ওই ডিঙি নৌকার বুকেই মাছ ধরতে যাওয়ার সময় তাদের দলের মধ্যেই কেউ একজন গান বেঁধেছে। দূর থেকেই সেটা অল্প শোনা যাচ্ছে। নদীর পার আর বিকেল বেলা যে কি মনোরম পরিবেশ তৈরি হতে পারে তা আর কি বলবো। সেখানে গিয়ে একটু বসে নিজেরা নিজেদের মধ্যে গল্প করছি, এমন সময় মধুমামা বললেন, আচ্ছা, সব কিছু কি একদিনই দেখবে? হ্যাঁ, আজ তো সন্ধ্যা হয়েই এলো। কাল তোমাদের নিয়ে যাব একটা রাজবাড়িতে। অবশ্য ঝোপঝাড়ে ঘেরা, এখন অনেক পুরনো রাজবাড়ি। যদিও সেই বাড়ি এখন রাজবাড়ির মতো দেখতে লাগে না, তবুও একটা রোমহর্ষক ব্যাপার আছে সেখানে। পুরনো দিনের রাজবাড়ি ভেঙে গেছে, কিন্তু এখনো তার অবশিষ্ট কিছু অংশ দাঁড়িয়ে আছে। আচ্ছা, আর চলো, এবার ফেরার পথ ধরি। আবার অন্ধকার নেমে গেলে ফিরতে অসুবিধা হবে। আচ্ছা মামাবাবু, আপনার বাড়িটা আমাদের থাকার জায়গা থেকে কত দূর? মানে রাতে যদি কিছু দরকার পড়ে তাহলে আপনাকেই তো ডাকবো, তাই না? বুঝতেই পারছেন আমাদের গ্রামে থাকার একদমই অভ্যেস নেই আর কি। এই তো তোমাদের বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে দুটো বাড়ির পরেই আমার বাড়ি। তোমাদের কোনো অসুবিধা নেই, কারণ খাবার জল, বাথরুমে জল সব আমি আগে থেকেই ব্যবস্থা করে রেখেছি তোমাদের জন্য। তবে একটা কথা বলি সবাইকে, রাতে কিন্তু কেউ একা একা ঘর থেকে বেরোবে না। খুব যদি দরকার পড়ে সামনের বারান্দায় দাঁড়িয়ে একটু জোরে ডাক দিলেই আমি শুনতে পাবো। তাই বাড়ি থেকে বেরোনোর কোনো দরকার নেই। আসলে গ্রামের ব্যাপার তো, রাত বিরেতে না বেরোনোই ভালো। মামাবাবুর কথা শুনে ওকে ওর বাড়ির সামনে ছেড়ে আমরা গল্প করতে করতে আমাদের ঘরে ফিরলাম। ইলেকট্রিকের ব্যবহার এখানে নেই, তাই দুটো ঘরে দুটো হ্যারিকেন জ্বালিয়ে আমরা বসে পড়লাম। অল্প কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যার চা এলো। সেটা খেয়ে বসেই আছি, এমন সময় অরিত্র বলল, আচ্ছা, শুনেছি নাকি গ্রামে ভূত প্রেত থাকে। জানি না এখনও আছে কিনা। আমি বাবা দিনের আলো ফোটা না পর্যন্ত এই ঘর থেকে বেরোবই না। এই অচেনা জায়গায় যদি সেরকম কিছু থাকে তাহলে। অরিত্রকে থামিয়ে বারান্দায় এসে বসলাম। চারিদিক নিস্তব্ধ, ঝিঁঝি পোকার ডাক আর দূরে কোথাও শেয়াল কুকুরের ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। আসলে গ্রামগুলো এমনই হয়, চুপচাপ, শান্ত, একদম নিস্তব্ধ। রাতের অন্ধকারে যেদিকেই তাকাই কিছুই দেখতে পাই না। একটু পরেই রাতের খাবার এলো। রুটি, তরকারি, মিষ্টি সহযোগে খাবার খেয়ে হাত ধুয়ে এসে যে যার বিছানায় শুয়ে পড়লাম। জার্নি করার ক্লান্তিতেই ঘুমিয়ে পড়লামও তাড়াতাড়ি। সকালে ঘুম ভাঙল পাখির ডাকে আর সূর্যের আলোর ঝলকানিতে। গ্রামের ঘরগুলো এইভাবেই বানানো হয়, আলো, রোদ, হাওয়া কোনো কিছুরই কমতি নেই। ধীরে ধীরে বিছানা ছেড়ে নিচে নেমে ফ্রেশ হলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই গেলাম মামাবাবুর বাড়িতে চা আর টিফিন খেতে। কাল রাতে
মধুমামা খাবার দিতে এসে আমাদের ওর বাড়িতে সকালের চা খাওয়ার নিমন্ত্রণ করে গিয়েছিলেন। তার বাড়িতে সকালের চা টিফিন খেয়ে বেরিয়ে পড়লাম সেই ভাঙা রাজবাড়ির উদ্দেশ্যে। গ্রামের রাস্তার বাঁক পেরিয়ে অল্প কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম সেই রাজবাড়ির কাছে। কি প্রকাণ্ড বাড়িটা! আগাছাতে পুরো বাড়িটাকে ঘিরে রাখার কারণে ভিতরে যেতে পারলাম না। বাইরে থেকে যতটা দেখা গেল তাতে বুঝলাম কত প্রাচীন সেই বাড়িটা। আগে কত ঘর ছিল সেখানে, বসার ঘর, শোয়ার ঘর, গান বাজনা করার জন্য নহবতখানা, এছাড়াও কাজের লোকেদের থাকার ঘর, আরও কত কি। গোটা বাড়িটা দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। আমরা সবাই বাড়িটার চারিদিকে একবার ঘুরে এলাম। আগাছায় ভরে গেছে বলে ভিতরে যাওয়ার ইচ্ছে থাকলেও সাপ খোপের ভয়ে আর যাওয়া হলো না। বাড়ির লাগোয়া একটা ঘাট বাঁধানো পুকুরও দেখলাম। ঘাটটা অনেকটাই ভেঙে গেছে, মনে হয় এখন কেউ আর তেমন একটা ব্যবহারও করে না। শ্যাওলা যেন গোটা ঘাটকে একেবারে ব্যবহারের অনুপযুক্ত করে রেখেছে। চারিদিকের পরিবেশ বেশ শান্ত, মনে হয় কেউ এদিকে খুব একটা আসেও না। অনেকক্ষণ সেখানে থেকে সব দেখে ফেরার জন্য প্রস্তুত হলাম। কিছুক্ষণ পর ফেরার পথ ধরতেই রাজবাড়ির লাগোয়া একটা প্রকাণ্ড বেলগাছ চোখে পড়ল। সে কি প্রকাণ্ড গাছ! নিচ থেকে উপর প্রায় এক তাল গাছ সমান তো হবেই। একটু কাছে যেতেই দেখলাম কি বড় বড় বেল ধরে আছে এই গাছে। মনে হয় এই গ্রামের কেউ বেল খায় না, নাহলে এতদিনে গাছটাই তো আস্ত থাকতো না। একটু কাছ থেকে দেখার জন্য এগিয়ে যেতেই মামাবাবু জোরে চেঁচিয়ে বললেন, খবরদার, ওই গাছের নিচে কেউ কিন্তু যাবে না, গেলেই কিন্তু বিপদ। পালিয়ে এসো ওখান থেকে। শুনেছি ওখানে একজন ব্রহ্মদৈত্য এখনো থাকেন। যে বা যারা ওখানে যায় তারা আর বাঁচে না, হয় পাগল হয়ে যায় আর না হলে মারা যায়। তাই ওই গাছে এত ফল হওয়া সত্ত্বেও কেউ ওখানে যায় না। তোমরাও কিন্তু যেও না, গেলেই বিপদ। আমাদের গ্রামের অনেকের সঙ্গে অনেক ঘটনা ঘটেছে, একটু সাবধানে। মামাবাবুর মুখে ওই কথা শুনে একটু ভয় হলো বটে, তাই আমরা সেখান থেকে পিছিয়ে এলাম। মামাবাবুর পিছনে পিছনে আমরা বাড়ি ফেরার পথ ধরতেই সাহেব কখন যেন একটা পাথর দিয়ে ওই গাছে ছুঁড়ে মেরে একটা বেল পেড়ে ফেলেছে দেখতে পাইনি। ধূপ করে একটা আওয়াজ হতেই সেই দিকে তাকিয়ে দেখলাম এই ব্যাপার। সেই দৃশ্য দেখে মামাবাবু বললেন, এ কি করলে তুমি? ওই গাছের কাছে যাওয়া বারণ, আর তুমি কিনা ওই গাছ থেকে একটা আস্ত বেল পেরে নিলে। এবার কি হবে? একবার আমাদের গ্রামের হারানের ছেলেটাও একই ভুল করেছিল, আর তারপর থেকে সেই ছেলে এখনো পাগল হয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। তুমি কিন্তু বাবু এটা ঠিক কাজ করলে না। আরে মামা বাবু, একটা বেল পারলে কি ক্ষতি হবে? গাছে তো এখন অনেক বেল রয়েছে, আর ওইসব প্রেত ব্রহ্মদৈত্য বলে কিছু হয় না। দেখুন, হয়তো গাছের বেল যাতে কেউ নষ্ট না করে তাই জন্য এসব রটানো হয়েছে। আমি ওসব মানি না। আমরা শহরের ছেলে, পেটে বিদ্যা বুদ্ধি আছে, তাই ওসব ভুলভাল জিনিস মানবো কেন? বলেন তো, আরো দু একটা পারবো? জানি তোমরা শহরের ছেলে এইসব ভূত প্রেত মানো না, তাই বলে আমার কথাও মানবে না এটা তো হতে পারে না। এই গ্রামে তোমরা নতুন, তাই হয়তো ব্যাপারটা তোমরা জানো না। ওই যে বাড়িটা থেকে তোমরা ঘুরে এলে, হ্যাঁ ওই রাজবাড়িটা, ওটা আজ এভাবে পুরো বাড়ির মতো পড়ে আছে বলে ভেবো না যে ওটা এমনই ছিল। আগে ওখানে অনেক লোকজন থাকতো, কত ঘোড়ার গাড়ি লোকজন দিয়ে গোটা বাড়িটা এক সময় হাসতো। আর দেখো দেখো এখন কেউ সেখানে বাস করতে পারে না, কারণ কিন্তু ওই বেল গাছ। মধু মামার মুখে সেই কথা শুনে আমরা সবাই ঘটনাটা এবার জানতে চাইলাম। তোমাদের তাহলে খুলেই বলি। বাবার মুখে শুনেছি এই ঘটনা, তখন আমরা হইনি। তখন আশেপাশের ৫-৬টা গ্রাম মিলিয়ে এই রাজবাড়ির শাসন চলত।
ওই রাজবাড়ির আনাচে কানাচে অনেক গাছপালা ছিল। এক কথায় বলা যায় চারিদিকের গাছপালা বাড়িটাকে ঘিরে রেখেছিল। তখনকার রাজা ছিলেন শ্রী প্রতাপ নারায়ণ সেন। তিনি একদিকে যেমন পরিবেশ বান্ধব ছিলেন, আবার অন্যদিকে ছিলেন ভীষণ অত্যাচারী একজন রাজা। গাছপালা পছন্দ করতেন বটে, কিন্তু ঘোর নাস্তিক ছিলেন। পূজারী, ব্রাহ্মণ, তান্ত্রিক, সাধু একদমই পছন্দ করতেন না। এরকমই এক শীতকালের দুপুরে রাজা বসেছিলেন ওই বাড়িটার সামনের বারান্দায়। কোথা থেকে একজন তান্ত্রিক ঘুরতে ঘুরতে এই বেলতলায় তখন এসে হাজির। তখনও বেলগাছটা ছিল, তবে খুব ছোট, মানে এতটা বড় নয়। তান্ত্রিক চেয়েছিলেন ওই বেলগাছটা তুলে ওই পুকুরটার পাড়ে নতুন করে বসিয়ে সেখানে একটা কুঁড়ে ঘর বানিয়ে থাকতে। সামনে পুকুর আর গাছের ছাওয়ায় একটা কুঁড়ে ঘর বানিয়ে সেখানে বসে বাকি জীবনটা হয়তো তিনি কাটাতে চেয়েছিলেন। সেই মতো যেই তিনি ওই গাছটাকে তোলার জন্য মাটি খুঁড়তে শুরু করলেন, অমনি বেলগাছের মাটি অন্য কেউ খুঁড়ছে দেখে রাজা প্রতাপ নারায়ণ দৌড়ে এসে কোনো কিছু না দেখে শুনে তাকে ধাক্কা মেরে ফেলে দিলেন। এক প্রকার ছিটকেই পড়েছিলেন ওই তান্ত্রিক সাধু। রাজা প্রতাপ নারায়ণের মুখে কিছু অপশব্দ শুনে কোনো রকমে উঠে রাজাকে আবার বোঝাতে গেলে রাজা তাঁর লেঠেল দিয়ে তাকে মেরে এই গ্রাম ছাড়া করেছিলেন। তান্ত্রিক গ্রাম ছাড়ার আগে রাজাকে বলে গিয়েছিলেন, ওরে অত্যাচারী রাজা, আজ তুই বিনা কারণে একজন সাধককে এভাবে যে অপমান ও আঘাত করলি, তার শাস্তি তোকে আর তোর গোটা বংশকে পেতে হবে। শোন, আজ থেকে যে ওই গাছের কাছে যাবে বা গাছের পাতায় বা গাছের কোনো জিনিসে হাত দেবে, সে এবং তার পরিবার ধ্বংস হবে। আমি অভিশাপ দিচ্ছি, আজ যে বিনা কারণে তুই আমার রক্তপাত করলি আর লেঠেল দিয়ে মেরে গ্রামের সীমানা ছাড়া করালি, তুই ও তোর পরিবার একদিন এভাবেই শেষ হয়ে যাবি। তাই তোর ও তোদের পরিবারের যতদিন না শেষ আমি দেখছি, আমি গ্রামের আশেপাশেই থাকবো। এই বলে সেই তান্ত্রিক সেখান থেকে চলে যান। শুনেছিলাম ওই যে গ্রামের কালী মন্দির, সেটাও নাকি সেই তান্ত্রিকেরই বানানো। তবে সেখানে এখনকার মতো কোনো মন্দির অবশ্য ছিল না। তারপর রাজার কি হলো? সেই তান্ত্রিক গ্রাম থেকে চলে যাওয়ার পর রাজবাড়ির লোকেরা ছাড়া গ্রামের আর কেউই সেই বেলগাছের দিকে যেত না। একদিন রাজা প্রতাপ নারায়ণ আর তার পরিবার কোথাও যাবেন বলে পেয়াদারা অনেক গাড়ি এখানে পরপর দাঁড় করিয়েছিল। এই বেলতলাতেই কোনো একটা গাড়ি এই জায়গায় আটকে যেতে রাজা পেয়াদাদের হুকুম দিলেন যে ওই বেলগাছটার একটা ডাল কেটে দেওয়ার জন্য। রাজার হুকুম তামিল করতে গিয়ে যেই ওই গাছে পেয়াদারা হাত দিয়েছে, অমনি কোথা থেকে দাবানলের মতো আগুন এসে সেই সব পেয়াদাদের একেবারে ঝলসে দিল। সেই দেখে আর কেউ সেই গাছে হাত দেওয়ার সাহস করল না। অগত্যা রাজা নিজে সেই গাছ কাটার জন্য এগিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে রাজারও একই অবস্থা হলো। ওখানেই রাজার মৃত্যু হয়েছিল। পরবর্তীকালে শুনেছি ওই গাছ যত বড় হয়েছে আর ওর ডালপালা যত রাজবাড়ির দিকে গেছে, ওই রাজবাড়ির লোকেরা একের পর এক অস্বাভাবিকভাবে মারা গেছেন। তাই ওই বাড়িটা আজও আছে, কিন্তু বাড়িতে বসবাসের জন্য আর কেউ নেই। আর হারানের ছেলে একবার তোমার মতোই গাছের বেল পেড়েছিল, তাই সে আজ পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। হয়তো রাজার বাড়ির লোক নয় বলে এখনো সে বেঁচে আছে। আজ তুমিও একই কাজ করেছ। জানি না এখন কপালে কি আছে। তোমাদের এখানে না নিয়ে এলেই বোধহয় ভালো হতো। জাগে, চলো
এখন এখান থেকে চলো। আমরা আবার ফিরে এলাম সেই বাড়িতে। দুপুরে খাওয়া দাওয়া সেরে উপরের বারান্দায় বসে আছি। এমন সময় অরিত্রকে দেখলাম সে পায়চারি করছে আর সাহেবকে বলছে, তুই ভাই সেই গাছে হাত দিতে গেলি কেন? জানা নেই চেনা নেই, যেখানে সেখানে হাত দিতে নেই, জানিস তো। এখন কি হবে কে জানে। এই দুদিনের জন্য ঘুরতে এসে যদি কিছু একটা বিপদ হয় তখন কি হবে বলতো? আরে ছাড় তো, কিছুই হবে না, এসব ফালতু কথা। ভালো বেল হয়, কেউ যাতে অযথা পেরে নষ্ট না করে, তাই এসব ঘটনা রটানো হয়েছে। মানুষের খেয়ে দিয়ে তো আর কাজ নেই, তাই ওসব রটিয়ে বেড়াচ্ছে। কিছু হওয়ার হলে এতক্ষণে হয়েই যেত। দুপুরের ওই ঘটনার পর মধুমামা এসে রাতের খাবার দিয়ে গেলেন আর বারবার বলে গেলেন, রাতে যাই হয়ে যাক না কেন বাড়ি থেকে আমরা যেন কেউ বের না হই, আর যদি খুব দরকার পড়ে তাহলে বারান্দায় দাঁড়িয়ে তাকে যেন আমরা ডাকি। খাবার দিয়ে এসব বলে তিনি চলে গেলেন। আমরাও খাওয়া দাওয়া সেরে হ্যারিকেনের আলো কমিয়ে শুয়ে পড়লাম। সেই রাতে আর সেরকম কারুর সঙ্গে কথা বলা হলো না। রাত তখনও বেশি হয়নি, ওই প্রায় 9টা হবে। 7-5 ভাবছি, ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। ঘুম ভাঙল একটা শব্দে। মনে হলো সদর দরজা খুলে কেউ যেন বেরিয়ে গেল। উঠে মোবাইলে সময়টা দেখলাম, রাত 2টো। হ্যারিকেনটা একটু উস্কে দিয়ে পাশের ঘরে গিয়ে দেখি সাহেব তার বিছানায় নেই। কি হলো? সাহেব কোথায় গেল? সার্থক তখনও অঘরে ঘুমিয়ে রয়েছে দেখে তাকে এবার ডাকলাম। সার্থক, এই সার্থক, সাহেব কোথায়? কি জানি, এখানেই তো শুয়েছিল, কোথায় গেল? আমাকে তো কিছু বলে যায়নি। অরিত্রকেও ডেকে তুললাম। ভাবলাম বাথরুমে নেই তো, চল না একটু নিচে গিয়ে দেখি। হ্যারিকেন তো এখানেই রয়েছে, তাহলে কি সে অন্ধকারেই নিচে নেমে গেল? চল চল দেখি একটু। দরদর করে নিচে নেমে এলাম। বাথরুমের দিকটা দেখতেই দেখলাম সেখানেও কেউ নেই। তাহলে সে গেল কোথায়? সামনের দিকে তাকাতেই দেখি সদর দরজা হাঁ করে খোলা। তাহলে কি সে বেরিয়ে গেল? এই এত রাতে একা অন্ধকারে সে গেল কোথায়? চল তো একটু বাইরে গিয়ে দেখে আসি। মামা বাবুকে এখন কিছু জানাবার দরকার নেই, একটু আশপাশটা খুঁজে দেখি, তারপর না হয় ডাকবো। বেরিয়ে পড়লাম দুটো হ্যারিকেন নিয়ে। গ্রামের রাস্তায় এই ঘুটঘুটে অন্ধকারে হ্যারিকেনের আলোতে যেন খুব বেশি কিছু দেখা যাচ্ছে না। একটু একটু করে অনেকটাই এগিয়ে গেছি দেখে আমি বললাম, মামা বাবুকে আর ডেকে কাজ নেই, এতটা যখন এসেছি তখন চল একবার ওই বেলতলাটা থেকে ঘুরে আসি। ধীরে ধীরে অন্ধকার কাটিয়ে বেলতলার কাছে যেতেই হালকা আলোয় দেখলাম গাছের তলায় কেউ একজন বসে আছে। ভয়ে ভয়ে আরো একটু এগিয়ে গেলাম সেদিকে। দেখি সাহেব বসে আছে সেখানে। ভয় কাটিয়ে কাছে যেতেই তাকে জিজ্ঞাসা করলাম, সাহেব, এই সাহেব, এত রাতে তুই কাউকে কিছু না জানিয়ে এখানে কি করতে এসেছিস? বাড়ি ফিরে চল, মামা বাবু জানতে পারলে খুব রাগ করবেন। চল না ভাই, কেন এসব করছিস বলতো? চলে যা, চলে যা এখান থেকে, নাহলে একে একে সবাইকে মরতে হবে। যা, চলে যা, যা যা যা। সাহেবের গলার আওয়াজ শুনে মনে হলো সে আমাদের সেই চেনা সাহেব নয়। আমাদের সাহেবের গলা এমন মোটেই না। তবে কি সাহেবের মধ্যে থেকে অন্য কেউ কথা বলছে? ততক্ষণে অরিত্র আর সার্থক একটু এগিয়েছে। সাহেবের কাছে যেতেই দেখলাম যেমন বাঁদর নিচ থেকে গাছ বেয়ে একদম গাছের উপরে উঠে যায়, ঠিক তেমনই সাহেব গাছের একদম উপরে উঠে বসল। এই দেখে আমাদের প্রাণ তখন বেরিয়ে যায় আর কি। ভয়ে খানিকটা পিছিয়ে এসে আমরা তিনজন কি করব ভাবছি। একবার ভাবি যে ওই গাছে উঠে গিয়ে সাহেবকে নামিয়ে নিয়ে আসি, কিন্তু পরক্ষণেই আবার মামাবাবুর কথা মনে পড়ে যাচ্ছে। কি করব ভাবছি, আর ঠিক এমন সময় পিছন থেকে আওয়াজ এলো, পালিয়ে এসো ওখান থেকে, তাড়াতাড়ি এসো। বলেছিলাম, এবার দেখলে তো
ওকেও নিয়ে এসেছে ওই গাছের তলায়, যেমনটা হারানের ছেলেকে নিয়ে এসেছিল ওই তান্ত্রিক সাধু। জানি না এবার কি হবে। পিছনে তাকিয়ে দেখি মামাবাবু কখন যেন এসে দাঁড়িয়েছেন। আমি জানতাম এমন কিছু একটা হবে, তাই ঘুম ভেঙে গেলে একবার তোমাদের বাড়ির দিকে গিয়েছিলাম সবকিছু ঠিক আছে কিনা দেখতে। গিয়ে দেখি বাড়ির সদর দরজা হাঁ করে খোলা। তারপর তোমাদের দেখতে না পেয়ে এদিকে এলাম। কি যা তা ব্যাপার বলো তো, এখন কি করি? শহর থেকে আমাদের গায়ে দুদিন ঘুরতে এলে আর এসেই এই বিপদ। এখন যদি কিছু একটা অঘটন ঘটে তাহলে বিকাশ আর তোমাদের বাড়ির লোককে কি জবাব দেব বলো তো? এমন কথা কানে আসতেই মামাবাবুকে থামিয়ে জিজ্ঞাসা করলাম, একটু থামুন না মামাবাবু, এসব চিন্তা বাদ দিয়ে এখন কি করা যায়, মানে ওই সাহেবকে কিভাবে গাছ থেকে নিচে নামানো যায় সেটা একটু ভাবুন। ওসব কথা আমাদের পরে চিন্তা করলেও হবে। আমার মন বলছে ও ঠিক নিজেই নেমে আসবে। এখন কোনোভাবেই ওকে ওখান থেকে নামানো যাবে না, জোর করেও না। ভোর হোক, তারপর যদিও নিজেই নেমে আসে। চলো অপেক্ষা করা যাক। আর খবরদার, কেউ ওর কাছে যাবে না, ওকে একদম ডাকবে না। ডাকলেই ও গাছ থেকে পড়ে যেতে পারে বা ওর অনেক বড় ক্ষতি হতে পারে। ও এখন সেই তান্ত্রিকের অভিশাপের মধ্যেই আছে। এখানেই সবাই অপেক্ষা করো। পাশেই পুকুরের ধারে বসে আমরা অপেক্ষা করতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর পূব আকাশে হালকা আলোর দেখা পেলাম। ভোর হতে আর বেশি দেরি নেই, তাই একটু এগিয়ে গিয়ে বেলতলায় দাঁড়িয়ে রইলাম। যদি সাহেব এরপর গাছ থেকে নেমে না আসে তাহলে আমাদেরই গাছে উঠে ওকে নামিয়ে আনতে হবে। এসবই আলোচনা করছি। আরও খানিকটা অপেক্ষা করার পর দেখলাম গাছ থেকে নিজে থেকেই সাহেব নেমে এলো। আর নেমে আসতেই এক মুহূর্ত সময় নষ্ট না করে ওকে সঙ্গে ধরাধরি করে নিয়ে আমরা বাড়ি চলে এলাম। বিছানায় শুয়ে দিতেই কয়েক সেকেন্ডের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। আমরাও এবার একটু ওর পাশে বসে বিশ্রাম নিলাম। জানি না কখন কি হয়। সার্থক সাহেবের হাতের নাড়ি পরীক্ষা করে বলল, আরে এর তো সবই ঠিক আছে, মনে হয় স্বপ্ন দেখে ওখানে চলে গেছিল। একটু ঘুমিয়ে নিলেই সব ঠিক হয়ে যাবে। আর আমার মনে হচ্ছে ঘুম ভাঙার পর সাহেব আবার আগের মতো হয়ে যাবে, বুঝলি? সার্থকের কথাতে সাময়িক একটা স্বস্তি পেলেও আমার কিন্তু এসব একদম ঠিক লাগলো না। না ভাই, শুধু স্বপ্ন দেখার কারণে এটা হতে পারে না। ও যেভাবে গাছে উঠেছিল তা আমরা সবাই দেখেছি। কোনো সুস্থ মানুষ এইভাবে গাছে উঠতে পারে না। যাই হোক, ওকে আমাদের সব সময় চোখে চোখে রাখতে হবে। তোরা বিশ্রাম নে, আমি বরং এখানেই থাকি। এরপর সারাদিন সে প্রায় ঘুমিয়েই কাটালো। আজ আর কোথাও বের হয়নি। মামাবাবু মাঝে মাঝে এসে খবর নিয়ে গেলেন। এইভাবে সারাদিন কেটে যাওয়ার পর সন্ধ্যা হতেই দেখি সাহেব তার বিছানায় নেই। সে বারান্দার কার্নিস ধরে ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে। ওকে ডাকতেই অট্ট হাসি দিয়ে আবার সেই গুরুগম্ভীর গলায় সে বলে উঠল, বাঁচাতে পারবি না তোরা। যদি তোরা বাঁচাতে চাস তাহলে এখান থেকে চলে যা। আমার সঙ্গে সঙ্গে তোরাও শেষ হয়ে যাবে। যা, চলে যা। বলেই দেখি হাওয়ার গতিবেগ নিয়ে সে আবার ওই বেলতলার রাস্তা দিয়ে বেরিয়ে পড়ল। আমরাও পিছন পিছন ছুট লাগালাম। বেলতলার কাছে গিয়ে দেখি সে বেলগাছের গোড়াতে বসে আছে, যেমন কোনো সাধু বা তান্ত্রিক সাধনা করে ঠিক তেমনভাবে। কাছে গিয়ে তাকে ডাক দিতেই গুরুগম্ভীর গলাতে সে বলল, অনেকবার বারণ করেছি আমি এই গ্রামের লোকেদের। আমি বলেছিলাম যে এই গাছে হাত দেবে সে মরবে। সেবার ওই ছেলেটাও আমার গাছে হাত দিয়েছিল, তাই তাকেও এভাবে গাছে তুলে রেখেছিলাম। এবার এই ছেলেও আমার গাছে হাত দিয়েছে। একেও আমি শেষ করেই ছাড়বো। মনে একটু সাহস নিয়ে কাছে এগিয়ে গিয়ে
এবার আমি তাকে বললাম, আগে দেখুন, আমরা তো এই গ্রামের নই, তাই ভুল করে গাছে হাত দিয়ে ফেলেছে আমাদের বন্ধু। কথা দিচ্ছি আমরা কালই এখান থেকে চলে যাব। দয়া করে আমাদের বন্ধুকে ছেড়ে দিন। আপনি তো সাধক মানুষ, আর আমরা জানি কোনো সৎ ভালো পরোপকারী সাধক কোনোদিন একটা নিরীহ ছেলের ক্ষতি করতে পারে না। আপনি তো সবই বুঝছেন। আমরা আপনাকে যথেষ্ট সম্মান দিয়েই বলছি। ঠাকুরমশাই, একটু দয়া করুন। প্রথমবার এই গ্রামে ঘুরতে এসেছি, তাই সত্যি জানতাম না এই গাছের ব্যাপারে। প্রথম ভুল মনে করে দয়া করে ছেড়ে দিন আমাদের। আপনার কোনো ক্ষতি বা আপনাকে কোনো রকম অপমান করার জন্য আমরা কিন্তু এখানে আসিনি। হাত জোর করে সেই সাধকের কাছে আবেদন করার পর গাছের মধ্যে থেকে একজন বেশ সরল আওয়াজে বলে উঠলেন, তোদের কাতর আরতিতে আমি মুগ্ধ হয়েছি। তোদের বন্ধুত্ব দেখে আমি প্রসন্ন। আয়, কাছে আয়। এই গাছের গোড়ায় এসে তোদের বন্ধুকে নিয়ে যা। যা, ওই পুকুরের ওখানে গাছের দিকে মুখ করে ওকে 3টে ডুব দিয়ে নিয়ে যা মায়ের মন্দিরে। সেখানে গিয়ে মায়ের সামনে শুয়ে দে। তারপর মায়ের মন্দিরের মাটি ওর মাথায় বুলিয়ে দে। দেখবি সব ঠিক হয়ে যাবে। আসলে সেদিন রাজা যে অপমান আমায় করেছিল, সেই অপমান আমি সহ্য করতে পারিনি। তাই দেহত্যাগের পর আমি বেলগাছি বাসা বেঁধে রয়েছি। যা, ফিরে যা, আর যা যা বললাম সেগুলো কর। দেখবি সব ঠিক হয়ে যাবে। এখন যা, জায়গা থেকে যা। সেই কথা শোনার পর আমরা দেখলাম একজন লাল কাপড় পরিহিত সাধক সেই গাছের মধ্যে থেকে বেরিয়ে এলেন। 2 হাত তুলে আমাদের দিকে তাকিয়ে আবার সেই গাছের দিকে তাকালেন। সেই দৈববাণী শোনার পর দেখলাম সাহেব ধীরে ধীরে সেই গাছ থেকে নেমে এলো। সেই বেলগাছকে প্রণাম করে আমরা সাহেবকে ধরাধরি করে পুকুরে নিয়ে গিয়ে 3টে ডুব দিয়ে সেই কালী মায়ের মন্দিরে নিয়ে গেলাম। মন্দিরের মাটি মাথায় ছুঁয়ে দিতেই দেখলাম ধীরে ধীরে তার জ্ঞান ফিরে এলো। আমরাও সেই মন্দিরে প্রণাম করে তারপর বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে সাহেবকে সেসব ব্যাপারে আর কিছুই বলিনি। পরদিন আবারও আমরা সবাই গেলাম সেই বেলতলাতে। আগের দিন রাতের সেই ঘটনার পর আমাদের মনে হয়েছিল যেভাবে আমাদের বন্ধু সুস্থ হয়েছে ওভাবেই যদি হারানের ছেলেটাকেও সুস্থ করা যায়। তারপর হারানের ছেলেকে খুঁজে নিয়ে গেলাম সেই বেলতলাতে। তারপর সেই মহাত্মার কাছে আবেদন করে তাকেও ওই একইভাবে পুকুরে ডুব দিয়ে মন্দিরের মাটি লাগিয়ে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে এলাম। হারানের বাড়ির লোক তাদের ছেলেকে সুস্থ দেখে আমাদের অনেক অভিবাদন দিয়েছিল। আসলে এটাই হয়তো ভবিতব্য ছিল। আমাদের এখানে আসা, সাহেবের বিপদ হওয়া, হারানের ছেলে ঠিক হওয়া, এই সব। আরও একদিন সেখানে থেকে আমরা তারপর শহরে ফিরে এলাম। ফিরে আসার সময় মধুমামা আমাদের আবার আসতে বলেছিলেন সেই গ্রামে। বলেছিলেন পরের বার তিনি তাদের গ্রামের শ্মশান দেখাবেন। ফিরে এসে তার পরের শনিবার যখন আমরা আবার বিকাশদার দোকানে বসে চা খাচ্ছি, ঠিক তখনই বিকাশদার ফোনে মধুমামার ফোন এলো। ফোনটা ধরতেই ওপাশ থেকে মধুমামা বললেন, সে এক আশ্চর্য ঘটনা যে বেল গাছে এতদিন কোনো বেল নিচে পড়ে থাকতো না, কিন্তু তোমাদের ওই ঘটনার পর বেল গাছের নিচে অনেক বেল পড়ে থাকতে দেখা যায়। এখন গ্রামের মানুষও সব ভয় কাটিয়ে এখন সেই বেল বাড়িতে নিয়ে আসে। আহা, কি মিষ্টি সেই বেল! আর কারো কোনো ভয় নেই, আর সেখানে গেলে কারোর কোনো ক্ষতিও হয় না। তোমাদের জন্য কয়েকটা বেল এবার কারোর হাত দিয়ে পাঠিয়ে দেবো। হ্যাঁ। আরও কিছু কথা হলো। তারপর তিনি ফোন রাখলেন। আমরাও তারপর আর সেই ঘটনার কথা বেশি মনে রাখিনি। এর কিছুদিন পরই চায়ের দোকানে চা খেতে এসে বেল দেখে বুঝলাম মামাবাবু তার কথা রেখেছেন। বিকাশদা বললেন যে তার মামা আমাদের জন্য সেই বেল পাঠিয়েছেন। আমরা সবাই সেদিন দোকানে আসতেই বিকাশদা সেই বেল আমাদের দিয়ে বাড়ি নিয়ে যেতে বললেন।
কিন্তু ভয়ে আমরা সেই বেল না নিয়ে বলে এসেছিলাম, তুমি শরবত বানিয়ে খেও, আর আমরা রাতে এসে খেয়ে দেখব। তাই সেদিন বিকাশদা ওই বেল দিয়ে শরবত বানিয়ে আমাদের খাওয়ালো। আবার একবার সেই গ্রামে যাওয়ার ইচ্ছা রয়েছে বটে, তবে সাহেব আর যেতে চায় না। সাহেব ছাড়া বাকিদের সেই শ্মশান দেখতে যাওয়ার ইচ্ছা রয়েছে। তবে বিকাশদা আগে থেকেই আমাদের বলে রেখেছে যে সেও এবার আমাদের সঙ্গে যাবে। এতক্ষণ আপনারা শুনলেন লেখক শ্রী প্রদীপ মুখোপাধ্যায়ের কলমে একটি গল্প, বাতাসপুরের বেলগাছ। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। পরের দিন আবার আমরা ফিরছি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।